ওয়াই অ্যাক্সিসের ওই পাশে কি করলাম, আমি ওয়াই অ্যাক্সিসকে প্লাস ধরলাম, তাহলে জিরোর আমার ডান সাইডে কিন্তু আবার ওয়াই অ্যাক্সিস কি হবে, মাইনাস হবে, তাই না? আবার আমি জেড অ্যাক্সিস কে ধরতে পারি কি, জিরো ধরলাম আমি উপরে, তাহলে জেড অ্যাক্সিস এর নিচের দিকেরটাকে আমি যদি প্লাস ধরি, তাহলে আমি যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু অবশ্যই সেটা মাইনাস থাকবে, মাইনাস হবে। সো এই জিনিসগুলা খেয়াল রাখবা, তুমি জিরো জিরো পজিশন যদি চেঞ্জ করো তাহলে সেই অনুপাতে তোমার অ্যাক্সিস গুলা তুমি কিভাবে চেঞ্জ করছো সেটাও ঠিক রাখবা। এরপরে নিসা মেবি প্রশ্ন করলা প্লেন সম্পর্কে। আচ্ছা আবির, আর কিছু বলতে চাচ্ছ? জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। কারণ স্যার যদি নেগেটিভ যখন চলে আসে তখন তো স্যার প্লেনের কিউবিকের বাইরে চলে যাচ্ছে ডাইরেকশনটা অথবা প্লেনটা। যদি অরিজিনটা চেঞ্জ করা হয় তাহলে স্যার কিউবিকের ভিতরে প্লেনটা ড্র করা সম্ভব হয়। এখন ঘটনা হচ্ছে যে যদি আমরা নেগেটিভ কোনো কিছু দিই তাহলে সেটা মানে দেখো আমাদের কিউবিক এখানে আমরা একটা দেখাচ্ছি, আমরা যদি কোনো ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি বা মেটালের কথা চিন্তা করি সেখানে তো একটা আমার কোনো ক্রিস্টাল স্ট্রাকচার থাকে না, এখানে ওয়ান সেট অফ ক্রিস্টাল স্ট্রাকচার থাকে একই রকম। দেখা যাচ্ছে আমি কোনো কিউবিক ম্যাটেরিয়ালের কথা বললাম যে যার হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার কিন্তু কিউবিক, ঠিক আছে? তাহলে আমি সোডিয়াম ক্লোরাইডের একটা মানে একটা দানা যদি নিই তার মানে ওখানে অসংখ্য কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার আছে, তার মানে আমি যে পয়েন্টটা ধরছি সেটা ডানে বামে উপরে নিচে সামনে পেছনে সব জায়গায় কিউবিক স্ট্রাকচার আছে। সো তুমি যদি পয়েন্টটা যে কোনো জায়গায় তুমি পয়েন্ট নিতে পারো, যে কোনো দিকে তুমি অ্যাক্সিস কে কি করতে পারো, বর্ধিত বা তুমি প্লাস মাইনাস নিতে পারো, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে যে প্লেনটা বলা হচ্ছে সেই প্লেনটা ঠিক থাকতেছে কিনা। আর মাইনাসটা নেওয়ার সময়, মাইনাস পজিশন বলার সময় অবশ্যই প্লাসটা দেখিয়ে দিবা, যে দেখা যাচ্ছে যে আমার ডান সাইডে আমি প্লাস নিয়েছি, বাম সাইডে আমি মাইনাস নিয়েছি। তুমি আমরা যদি মাইনাস কোনো কিছু বলি তাহলে কিউবিকটা তুমি মাইনাসের মধ্যে আঁকালা, কিন্তু ডান সাইডে ইন্ডিকেট করে দিও যে ডান সাইডেরটা হচ্ছে প্লাস। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে নিসা কোশ্চেন করলা হচ্ছে প্লেন সম্পর্কে। প্লেন নিয়ে মানে হ্যাঁ, প্লেনটা একটু কিছুটা প্রবলেম আমাদের করে, যতক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে না ততক্ষণ পর্যন্ত এই প্লেনের কিন্তু ঝামেলা থেকেই যাবে। আমি আবার বলছি, প্লেনটা আমাদের প্রবলেম করতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমরা এটা প্র্যাকটিস না করি, এটা কিন্তু আমাদের কাছে প্রবলেম মনে হবে। আমি খুব ভালো মতো তোমাদেরকে বলছি। হুম। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আগে এটা বলো। জি স্যার। আচ্ছা, দেখো আমি ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন তোমাদের গতকালকে বলেছি, ক্রিস্টালোগ্রাফিক প্লেন সম্পর্কে গতকালকে বলেছি। এই প্লেন এবং ডিরেকশন ডিটারমাইনের জন্য কিছু স্টেপ কিন্তু ফলো করে, প্লেন এবং ডিরেকশন ডিটারমাইনের জন্য কিছু স্টেপ ফলো করে, আবার মিলার ইন্ডাইস বের করার জন্য কিছু স্টেপ আছে। এই স্টেপ গুলা কিন্তু আমি বলে গেছি, এখানে বইয়ে দেখো সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলা আছে, এই জিনিসগুলা পড়ে নিও। আমি কিন্তু সব কথা বলে ফেলেছি যখন তোমাদের প্লেন বা ডিরেকশন আমি পড়েছি। যাই হোক, এখন আমি একটু প্লেনটা তোমাদের দেখাই, প্লেনটা দেখায় আমি পরের টপিকসে আজকে চলে যাই, ঠিক আছে? আবার একটু আমি প্লেনটা নিয়ে কথা বলি। আর এখানে একটা কথা, সেটা হচ্ছে আমি যখন সরাসরি প্লেনের কথা বলবো তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মানগুলা থাকবে সেই মানগুলা হবে কিন্তু এ বি সি এর মান, ঠিক আছে? এ বি এবং সি এর মান। কিন্তু আমি যখন মিলার ইন্ডাইসের কথা বলবো তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মানগুলা থাকবে সেই মানগুলা কিন্তু হবে এইচ কে এল এর মান, এটা কিন্তু মাথায় রাখবা। যদি আমি সরাসরি প্লেনের কথা বলি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মানগুলা থাকবে সেগুলি হবে এ বি সি, আর যদি আমি মিলার ইন্ডাইসের কথা বলি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মানগুলা থাকবে সেই মানগুলা হবে হচ্ছে এইচ কে এল, ঠিক আছে? ওকে, এবার আমরা প্লেনে আসি। দেখো, একটা কথা শোনো, আমি আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো প্লেন বলে এরকম যে 100 প্লেন অথবা 010 প্লেন অথবা 001 প্লেন, ঠিক আছে? তাহলে আমাদের এই প্লেনটা হবে হচ্ছে বাকি দুইটা অ্যাক্সিসের
কি হবে, সমান্তরালে হবে। বাকি দুটো অ্যাক্সিসের সমান্তরালে প্লেনটা আসবে। কথাটা ভালো মতো একটু খেয়াল করো। যদি আমি 100 প্লেনের কথা বলি, তাহলে আমার প্লেনটা আসবে হচ্ছে জেড এবং ওয়াই যে অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসের সমান্তরাল থাকবে। এই অ্যাক্সিসকে কোথাও ছেদ করবে না, ঠিক আছে? যেমন আমি তোমাদের ছবিতে একটু আমি দেখানোর চেষ্টা করি। আমি যদি 100 প্লেনের কথা বলি, তাহলে যে প্লেনটা হবে সেই প্লেনটা হবে হচ্ছে এইটা। এইটা হবে হচ্ছে 100 প্লেন। তোমরা কি দেখতে পাচ্ছ আমি নীল কালি দিয়ে ইন্ডিকেট করেছি? জি স্যার। জি স্যার। ওকে। এরপরে আমি যদি বলি যে আমাদের প্লেন হচ্ছে 010, তার মানে ওয়াই অ্যাক্সিস এর মান আছে, তখন আমাদের প্লেনটা হবে কোনটা? এইটা। একটু মানে বাঁকা হয়ে গেল, যাই হোক বুঝতে তো পারছো আমি কোনটা দেখানোর ট্রাই করছি। তাহলে এটা হবে হচ্ছে আমার 010 প্লেন। আর এই ফিগারে তো অলরেডি আমাদের কি দেখিয়ে দেওয়া হয়েছে, 001 প্লেনটা দেখানো হয়েছে এই ফিগারে, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে তোমাদের? তোমরা বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমি আসি আর একটা, সেটা হচ্ছে যে কি হইলো, রোটেট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমাদের দুইটা বলা থাকে, যেমন 110 প্লেন বা কি, আমি যদি বলি হচ্ছে 101 প্লেন। এখন 110 প্লেন তাহলে কোনটা হবে? এটা মুছতেছে না, হ্যাঁ মুছেছে। 110 প্লেন তাহলে কোনটা হবে? 110 প্লেনটা হবে হচ্ছে আমার এইখান থেকে এখানে আমি আসব, ঠিক আছে? বেশি দূর চলে গেলাম। দেখো এইটা, তারপরে এইখান থেকে আমার ওয়াই অ্যাক্সিস পর্যন্ত এইটা, তারপরে ওয়াই অ্যাক্সিসে আবার জেড এর প্যারালাল আঁকাইতে হবে, তারপরে আমাদের এইটা, এইটা হবে হচ্ছে 110 প্লেন, ঠিক আছে? যেটাই যে আমাদের এই পাশের ফিগারটাতে এখানে দেখানো হয়েছে। তারপরে আমরা যদি বলি 011 প্লেন, মাথায় রাখো কি প্লেন বলছি আমরা? 011 প্লেন। তাহলে কোন প্লেনটা হবে বলো তো? 011 প্লেন। স্যার ওয়াই আর জেড অ্যাক্সিস এর মধ্যে হবে স্যার, এক্স হ্যাঁ, অ্যাক্সিস এর প্যারালাল। এক্স অ্যাক্সিস এর প্যারালাল আমাদেরকে নিয়ে আসতে হবে। তার মানে আমার প্লেনটা হবে, দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এইটা এখান থেকে এইখানে আসবে, তারপর এখান থেকে এখানে যাবে, তারপরে এখান থেকে এখানে আসবে। এটা হচ্ছে আমার 011 প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার 011 প্লেন, মানে আমার এক্স অ্যাক্সিসে 0 আর ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে হচ্ছে 11 করে আছে। এখন আমার যদি তিনটা মানই থাকে, তাহলে আমাদের প্লেনটা কেমন হবে? মানে 111 প্লেনের যদি আমি কথা বলি, তাহলে আমার হবে হচ্ছে এইখান থেকে আমার এই পর্যন্ত আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, মানে ত্রিভুজ আকৃতির প্লেনটা হবে আমার ত্রিভুজ আকৃতির, ঠিক আছে? যেমনটা নিচের দিকে তোমার দেখানো হয়েছে, দেখো এই যে আমাদের 111 প্লেন, ঠিক আছে? এখন এর মধ্যে যে কোনো নাম্বার যদি আমাদেরকে বলে দেয়,
যে আমাদের আঁকাইতে হবে হচ্ছে, ধরো আমি বলে দিলাম যে 1 2 3 এই প্লেনটা আঁকাইতে হবে। ঠিক আছে, 1 2 3 মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর 1 সেন্টিমিটার, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 সেন্টিমিটার, জেড অ্যাক্সিস বরাবর 3 সেন্টিমিটার। আমি ধরলাম এক্স অ্যাক্সিস বরাবর 1 সেন্টিমিটার হচ্ছে এতটুকু, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 সেন্টিমিটার হচ্ছে এতটুকু, আর জেড অ্যাক্সিস বরাবর 3 সেন্টিমিটার এই পুরাটা। তাহলে আমার কি করতে হবে, এখন এইগুলিকে যোগ করে দিতে হবে, আমার ত্রিভুজের মতো একটা আসবে। ঠিক আছে, মানে এই যে আমার যে এক্স ইয়াটা আছে এই পর্যন্ত। আবার যদি আমি কোনোটা 0 করে দিই তাহলে সেইভাবে আমাকে আঁকাইতে হবে। কিভাবে আঁকাইতে হবে দেখো, ধরো আমি বললাম 0 2 3 প্লেন আমি আঁকাই, 0 2 3 প্লেন, তার মানে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর 2 পর্যন্ত, তার মানে আমি ধরলাম ওয়াই অ্যাক্সিস বরাবর 2 পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত আসলো। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, এক্স এর প্যারালাল একটা লাইন টানতে হবে। ধরো এই পর্যন্ত আমি লাইন টানলাম। এরপর বলছে কি জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে কত পর্যন্ত আসতে হবে আমার, 3। 3 পর্যন্ত। জেড অ্যাক্সিস বরাবর 3 আমি এটাকেই ধরলাম। তাহলে 3 পর্যন্ত আমার আসলে কি হবে, ধরো এই পজিশনটাকে আমি 3 ধরলাম। তাহলে এই ওয়াই থেকে আমাকে কি কোথায় যেতে হবে, এই পর্যন্ত। আর এইখান থেকে আমাকে কোথায় আসতে হবে, এইখানে। ঠিক আছে, এটা কি হলো? স্যার আরেকবার একটু বলবেন প্লিজ। স্যার 2 এর 0 2 3 প্লেন। স্যার 2 এর হিসেবটা 2 3, কারণ পুরোটা তো 1। আমি ধরে নিলাম রে বাবা যে পুরোটা 3, বুঝতে পারলা কি? জি স্যার। আমি ধরে নিলাম পুরোটা 3, তাহলে আমার 2 পজিশনে আমি ধরলাম হচ্ছে 2 পজিশন আমার আসতেছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে এখানে, আর জেড অ্যাক্সিসের 3 পজিশন হচ্ছে এইটা, 3 সেন্টিমিটার আমি পুরোটা ধরেছি। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার আগে এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই এর এই যে আমি প্যারালাল একটা লাইন টেনে নিলাম। এবার জেড অ্যাক্সিসেরও যতটুকু আছে, তাহলে জেড অ্যাক্সিস থেকেও ঠিক অতটুকুই আমাকে প্যারালাল লাইন টানতে হবে এক্স এর। তারপরে আমি কি এই দুইটা পয়েন্ট আমি যুক্ত করে দিব। তাহলে এইটা হবে হচ্ছে আমার 0 2 3 প্লেন। ঠিক আছে, তারপরে তোমরা আরো প্র্যাকটিস করো। তারপরে যে কোনো প্রবলেম যদি হয় যে কোনো সময় আমার সাথে তোমরা কন্টাক্ট করতে পারবা, যে স্যার আমি এটা বুঝতেছি না বা এরকম এটা খোলা আছে। আচ্ছা, প্লেন নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি জানি না কতটুকু পারছি। আর মানে তারপর আর একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের যদি এটা খুব বেশি প্রবলেম হয় তাহলে তোমাদের যখন পরীক্ষা হবে পরীক্ষার আগ দিয়ে তোমরা যদি বলো তাহলে একদিন আমি তোমাদের একটা ক্লাসে এটা আবার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, স্যার প্লেন কি শুধু একটা আঁকলে হবে না, একে তিনটে তিনটে করে প্লেন আঁকানো? একটাই তো আঁকাইতে হবে, 3টা করে দেখানো হয়েছে। দেখো বলা হয়েছে কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট বলা হয়েছে, তোমার যে কোনো একটা আঁকাইতে হবে। তো তোমাকে তো 3টা দেখানোর কোনো দরকার নাই, তুমি একটা প্লেন আঁকাবা। দেখো এর পরের গুলাতে দেখো সবগুলাতে একটা করে আঁকানো আছে। এই যে দেখো এখানে দেখো একটা আঁকানো আছে প্লেন। তার মানে তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে সেরকম এরকম একটাই আঁকাইতে হবে, একটার বেশি কোনো সেট তোমাদেরকে বলা হবে না, একটা করে প্লেন আঁকাইতে হবে। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকের পড়ায় কিছুটা আসি। আজকে খুব বেশি নাই, খালি তোমাদের একটু বুঝতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে প্রথম যে টপিক সেটা হচ্ছে যে ক্রিস্টাল সিমেট্রি। ক্রিস্টাল সিমেট্রি মানে ক্রিস্টাল সিমেট্রিটা কি আমরা এটা হচ্ছে দেখব। ক্রিস্টাল সিমেট্রিটা হচ্ছে যে সিমেট্রি মানে হচ্ছে একই রকম, সিমেট্রি মানে হচ্ছে একই রকম দেখতে। তাহলে ক্রিস্টাল সিমেট্রিটা হচ্ছে যে আমি যদি একটা ক্রিস্টালকে কোনো পয়েন্ট, কোনো প্লেন বা কোনো লাইনের সাপেক্ষে যদি আমি ঘুরাইতে থাকি
তাহলে কখন সে আবার আগের অবস্থায় না, আগের অবস্থার মতো তাকে দেখা যাবে। আমার কথা কি বোঝা গেল? যেমন আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরো কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাদের মধ্যে কেউ আমার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে আমার সামনের অংশটা দেখতে পাচ্ছ বা ফেস দেখতে পাচ্ছ। আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাই, তাহলে কি আমার যেরকম ফেসটা তো দেখতে পাচ্ছিলা সেরকম ফেসটা কি তোমরা দেখতে পাবা? আর তুমি আমার সাইড থেকে দেখতে পাবা। আমি যদি আবার 90 ডিগ্রি ঘুরি, তার মানে তোমার সাইড থেকে আমি 180 ডিগ্রি ঘুরে গেছি, তখন তুমি আমার কি দেখতে পাবা? মাথার পেছনের অংশটা দেখতে পাবা। তাহলে যখন আমি আবার তোমার সাপেক্ষে 360 ডিগ্রি ঘুরে আসব, তখন কিন্তু তুমি আমাকে আবার আগের অবস্থায় দেখতে পাবা। তো একটা ক্রিস্টালকেও এরকম, ঠিক আছে, কোনো পয়েন্ট, কোনো লাইন অথবা কোনো সেন্টারের সাপেক্ষে যদি আমি ঘোরাই, তাহলে আগের অবস্থায় আমি কিভাবে কখন তাকে দেখতে পাবো, সেটাকে বলছি আমি হচ্ছে সিমেট্রি, ক্রিস্টাল সিমেট্রি। ঠিক আছে? তাহলে ক্রিস্টাল সিমেট্রিটা কি? ডেফিনেট অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন এ ক্রিস্টাল। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট অর্ডার, অ্যারেঞ্জমেন্টের একটা নির্দিষ্ট অর্ডার আমি ঘোরানোর পরে যদি আবার ওই রকম দেখতে পাই, তখন তাকে আমি বলবো হচ্ছে সিমেট্রি। তো সিমেট্রিটা আমাদের 3 রকম। ঠিক আছে, আমরা 3 রকম সিমেট্রি নিয়ে পড়াশোনা করি। একটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, একটা প্লেন অফ সিমেট্রি, একটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি হচ্ছে যে আমি একটা সেন্টার ধরে নিব, সেই সেন্টারের সাপেক্ষে আমি যদি একে ঘুরাই, তাহলে কখন তাকে আবার আমি সেম দেখতে পাবো। যেমন আমি যদি কিউবিকের কথা বলি, তাহলে কিউবিকের সেন্টার অফ সিমেট্রি নিয়ে যদি আমি কথা বলি, তাহলে কিউবিকের সেন্টার অফ সিমেট্রি হচ্ছে একটাই, মানে আমাকে 360 ডিগ্রি ঘুরালে তারপরে আমি কি কিউবিককে আবার ওই আগের অবস্থায় দেখতে পাবো। ঠিক আছে, কিউবিকের সেন্টার অফ সিমেট্রি একটা। এবার অ্যাক্সিস অফ সিমেট্রির কথা যদি বলি, যে কোনো একটা অ্যাক্সিস আমি ধরে নিচ্ছি, তার সাপেক্ষে যদি আমি ঘুরাই, তাহলে কেমন হবে? তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রির ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে যে কিউবিকের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে 180 ডিগ্রি ঘোরালে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি মানে পাই, মানে আবার আগের মতো দেখতে পাই। তারপরে আমাদের আছে হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রিও তাই, 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রির যে 180 ডিগ্রি পরে আমরা যে সেম দেখতে পাই, সেটা হচ্ছে মিরর ইমেজ হয়, একে অপরের মিরর ইমেজ হয়। এই কথাটুকু কি বোঝা গেছে? তাহলে আমাদের সিমেট্রি 3টা, একটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, অ্যাক্সিস অ্যাক্সিস বা লাইন অফ সিমেট্রি, আর একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। কিউবিকের ক্ষেত্রে আমি যদি সেন্টার অফ সিমেট্রির কথা বলি, তাহলে একটা, আমরা 360 ডিগ্রি ঘুরালে তারপরে আমি আবার কিউবিককে আগের অবস্থায় দেখতে পাবো। তারপরে অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা কিউবিকের ক্ষেত্রে যদি বলি, তাহলে 180 ডিগ্রি ঘুরালে আমি আবার আগের মতো দেখতে পাবো, একটা অ্যাক্সিসের সাপেক্ষে 180 ডিগ্রি যদি আমি ঘুরাই। আর প্লেন অফ সিমেট্রিতে 180 ডিগ্রি ঘুরালে আমরা আগের অবস্থাটা দেখতে পাবো, কিন্তু সম্পূর্ণ বিপরীত, মানে একটার একটার মিরর ইমেজ হবে। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেল? বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বারটা কি বা কাকে বলে? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যে একটা ক্রিস্টালের মধ্যে যে কোনো একটা অ্যাটমের কথা যদি বলো, তাহলে এই অ্যাটমের সবচেয়ে কাছাকাছি, এই অ্যাটমটার সব থেকে কাছাকাছি বাকি কয়টা অ্যাটম আছে, এইটাকে আমরা বলি হচ্ছে যে ওই অ্যাটমটার সব থেকে কাছে যে কয়টা অ্যাটম আছে, তাহলে ওইটার কোঅর্ডিনেশন নাম্বার হবে হচ্ছে, ওই ক্রিস্টাল সিস্টেমের কোঅর্ডিনেশন নাম্বার হবে হচ্ছে তত। যতগুলা অ্যাটম থাকবে ওটার আশেপাশে, সেটাকে আমরা বলবো হচ্ছে তার কি কোঅর্ডিনেশন নাম্বার। যেমন
একটা সিম্পল কিউবিক আমি দেখাই তোমাদের। যেটা সম্পর্ক নিচের দিকে আছে, একটু দাঁড়াও, আমাকে যেহেতু বের করতে হচ্ছে বই থেকে। আচ্ছা, এখানে আমরা পাবো ক্রিস্টাল স্ট্রাকচার। ভালো দেখে একটা ক্রিস্টাল স্ট্রাকচার বের হলেই তো আমরা এটা বোঝাইতে পারি। আমরা সামারিতে চলে গেছি, তাহলে আমরা এখানে দেখি এখানে কেমন করে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখো ফিগার এ এর কথাটা চিন্তা করো, ঠিক আছে? ফিগার এ এর কথাটা চিন্তা করো। এখন এই যে ফিগার এ তে দেখো আমাদের একটা সিম্পল কিউবিকের কথা বলা হচ্ছে, তাহলে এটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? এটা কি কেউ বলতে পারবা কোঅর্ডিনেশন নাম্বার এটার কত হবে? আচ্ছা, আমি তোমাদেরকে কোঅর্ডিনেশন নাম্বারটা বের করা একটু শিখায় দিই, ঠিক আছে? কি হবে কোঅর্ডিনেশন নাম্বার? দেখো, এই যে এই কিউবিকটার আমি যদি এই অ্যাটমটার কথা চিন্তা করি, তাহলে দেখো এর এই পাশে একটা অ্যাটম আছে, এই পাশে একটা অ্যাটম আছে, তাহলে কয়টা অ্যাটম আছে? দুইটা। এটা কিন্তু কিউবিক, তার মানে এখান থেকে উপরের দিকেও একটা কি আছে? অ্যাটম আছে। তাহলে এখানে কয়টা আসলো? কয়টা অ্যাটম আসলো? 3টা স্যার। তিনটা। এখন ঠিক এই একই রকম তিনটা অ্যাটম কিন্তু কোথায় আছে? তার এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, আর নিচে একটা আছে, ঠিক আছে? তাহলে এবার কয়টা হলো মোট? 6টা। তিনটা ছয়টা। তাহলে দেখো, তাহলে এখন দেখো যে আমাদের এই যে এই অ্যাটমটার এই যে প্লেনটা আছে, এই অ্যাটমটা যে প্লেনের মধ্যে আছে, সেই প্লেনে দেখো আমাদের চারটা কি আসতেছে? ক্লোজিং নিয়ারেস্ট অ্যাটম আসতেছে হচ্ছে চারটা। একটা, দুইটা, এই যে এটা একটা, এটা একটা, না এটা না, এটা না, উপরেরটা না, বাদ দাও, উপরেরটা বাদ দাও। একটা, দুইটা, এই পাশে একটা, এবং এই পাশে একটা। তাহলে কয়টা আসলো? ওই প্লেনের উপরে আসছে চারটা, এবং এই প্লেনটার উপরে আছে একটা, এবং এই প্লেনের নিচে আছে একটা। তাহলে কয়টা হলো টোটাল? 4 আর 2 6। তাহলে একটা সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। দেখো, এই এখানে এইটা কিন্তু বলে দেওয়া হয়েছে, একটা সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? তাহলে বডি সেন্টার কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কেউ কি বলতে পারবা? বডি সেন্টার কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? স্যার 6টাই না? না, বডি সেন্টার কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার হবে হচ্ছে 8টা। আমি দেখাচ্ছি কিভাবে। স্যার কিউবিকেরটা আরেকবার একটু বললে ভালো হয়। সিম্পল কিউবিকের, স্যার এই যে প্রথমে যে কিউবিকটা দেখালেন। সিম্পল কিউবিক আমি বলছি, সিম্পল কিউবিক। একটা সিম্পল কিউবিকের ধর আমি এই অ্যাটমটা ধরলাম, এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? দেখো, এই অ্যাটমটার প্লেনে কয়টা অ্যাটম আছে? এই যে এখানে একটা, এই যে এখানে একটা, তারপর এই বরাবর কিন্তু এই পাশে একটা থাকবে, আর এই যে এই বরাবর এই পাশে একটা থাকবে। তাহলে টোটাল কয়টা হলো? স্যার 4টা। 4টা। এবার এটার উপরের দিকে দেখো একটা আছে, জি স্যার। এবং ঠিক এটার নিচের দিকেও কিন্তু আরেকটা আছে। তাহলে টোটাল কয়টা হলো এবার? 4 আর 2 6টা স্যার। স্যার কিন্তু এই যে পিছনের দিকে এক্স ওয়াই জেড অ্যাক্সিসটা যেখানে হচ্ছে ইন্টারসেক্ট করেছে, ওই অ্যাটমটাকে আমরা হিসাব করলাম না কেন? তুমি যে কোনো অ্যাটমকে হিসাব করতে পারো, তো আমি দেখানোর জন্য জাস্ট এটা এক্সাম্পল দিলাম।
তুমি যে অ্যাটমেই ধরবা না কেন সেই অ্যাটমটারই কিন্তু এরকম 6টা করে না কি থাকবে, তার নিয়ারিং অ্যাটম থাকবে 6টা। বুঝতে পারছো কি? তুমি যে অ্যাটমই ধরো না কেন, মানে জি স্যার। সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। তুমি যে অ্যাটমই ধরো, তুমি এইটাও ধরতে পারো, এইটাও ধরতে পারো, এইটা ধরতে পারো, যেটাই ধরবা না কেন তার জন্য কোঅর্ডিনেশন নাম্বার আমরা কত পাবো? 6 6। স্যার। জি স্যার। ঠিক আছে। জি এবার স্যার। দেখো বডি সেন্টার কিউবিকের জন্য কোঅর্ডিনেশন নাম্বার, ধরো আমার বডির এই জায়গায় একটা অ্যাটম আছে, বডি সেন্টার। আমি বডি সেন্টার বলার সময় কিন্তু বলেছিলাম একদম মিডিল পয়েন্টে যেটা আছে, যে পয়েন্ট থেকে এই প্রত্যেকটা কর্নারের দূরত্ব সমান হবে। তাহলে এই বডি সেন্টারের জন্য প্রত্যেকটা কর্নারের দূরত্ব যদি সমান হয়, তাহলে আমার টোটাল কতগুলো অ্যাটম আসতেছে এখানে? স্যার 8টা। প্রত্যেকটা কর্নারে একটা করে হলো 8টা। 8টা। তার মানে বডি সেন্টার কিউবিকের জন্য আমার কোঅর্ডিনেশন নাম্বার কত? স্যার 8। 8। এবার তাহলে আমি ফেস সেন্টারের জন্য আসি। এটুকু কি বোঝা গেছে যে বডি সেন্টারের জন্য আমি কয়টা পাচ্ছি? জি স্যার। দেখো, এই যে বডি সেন্টারের জন্য আমরা 8টা পাচ্ছি। ঠিক আছে। এখন আমরা আসি হচ্ছে ফেস সেন্টারের জন্য। ঠিক আছে, আমরা এখন ফেস সেন্টারের জন্য আসি। সেটা হচ্ছে ফেস সেন্টারেরটা একটু কিছুটা তোমাদের কাছে মানে হয়তোবা প্রথমের দিকে একটু জটিল লাগতে পারে। ঠিক আছে, কিন্তু মানে আসলে সহজ হবে। হ্যাঁ, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি এই ফেসটা ধরছি, এইটা আমি এই পাশের এই ফেসটা ধরছি। এই ফেসের সেন্টারে একটা অ্যাটম আছে, তাহলে এটা ফেস সেন্টার কিউবিক। এটার তাহলে আমার কি আসতেছে দেখো, এই এই যে এর 4 কোণায় 4টা অ্যাটম আছে। ঠিক আছে, ফেস সেন্টারটা আঁকানো একটু কঠিন হয় আসলে। 4 কোণায় 4টা অ্যাটম আছে। ঠিক আছে, এটা কি বোঝা গেল? তাহলে আমার টোটাল আসলো কয়টা? 4টা আসলো। এইবার আমার যেটা আছে সেটা হচ্ছে যে আমি যখন ফেস সেন্টার অ্যাটমের কথা বলছি, তার মানে কিন্তু এই প্রত্যেকটা ফেসে অ্যাটম আছে, তাই না? প্রত্যেকটা ফেসে অ্যাটম আছে। তাহলে এই এই ফেসটার চারদিকে 4টা আবার কি আছে, আমার ফেস আছে। এই ফেসটার চারদিকে 4টা ফেস আছে, কিন্তু উপরের দিক মানে তোমার এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, মানে এই পাশে বলতে আমি এই দিকে বোঝাচ্ছি, চারদিকে 4টা ফেস আছে। তাহলে এই 4টা ফেসের যে আবার ফেস সেন্টার্ড অ্যাটম আছে, সেই অ্যাটম গুলা কিন্তু এটার নিকটবর্তী হবে। তাহলে আমার এই প্রথমের যে ফেসটা ধরেছিলাম, এই ফেসে আছে হচ্ছে 4টা। এখন তাহলে এর অপোজিট পাশে যে ফেস আছে সেই ফেসেও আছে 4টা, আবার এর নিচে যে ফেস আছে সেই ফেসেও আছে 4টা, মানে টোটাল 12টা হবে ফেস সেন্টারের জন্য। ফেস সেন্টারটা আমি আসলে তোমাদেরকে 3D দেখাইতে পারছি না, এই কারণে আমি দুঃখিত। তো কিন্তু ফেস সেন্টারের জন্য আমার কোঅর্ডিনেশন নাম্বার হবে 12, একটু খালি মাথায় রাখবা। ঠিক আছে, বডি সেন্টার আর হচ্ছে সিম্পল, এই দুটা কি বোঝা গেছে, তাই না? কিন্তু ফেস সেন্টারটা আসলে আমি তোমাদেরকে আঁকায়ে দেখাইতে পারলে ভালো হতো, কিন্তু আমি আঁকায়ে দেখাইতে পারছি না, এই কারণে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। স্যার, ফেস সেন্টারের ক্ষেত্রে কি চারপাশের 4টা মানে যদি কোনো একটা বক্সের কথা চিন্তা করি সেক্ষেত্রে কি স্যার শুধু 4টা দেয়াল ওইটা মানে উপরে নিচে না? হ্যাঁ, উপরে নিচেও আসবে তো, উপরে নিচেও আসবে তো। এই কারণে তো বললাম যে একটা ফেস সেন্টারের ক্ষেত্রে যে ফেসের কথা চিন্তা করছি, সে ফেসের ওই ফেসেই কর্নারে আছে হচ্ছে 4টা করে অ্যাটম, 4 কোণায় 4টা অ্যাটম। তারপরে ওই ফেসে মানে তোমার সারাউন্ডিং 4টা ফেস থাকবে, প্রত্যেকটা ফেসের সারাউন্ডিং 4টা ফেস থাকে। ঠিক আছে, সারাউন্ডিং মানে চারপাশে 4টা ফেস থাকে। এই 4টা ফেসের আবার ফেস সেন্টার্ড অ্যাটম হচ্ছে কি এটার নিকটবর্তী, তাহলে 4 4 8টা হলো। এবং এই ফেস সেন্টারের উপরে এবং নিচে এই দুই জায়গাতেও আমার কি থাকে, অ্যাটম থাকে। তাহলে সেইটা দিয়ে আমাদের টোটাল আসে হচ্ছে 12টা অ্যাটম আসে। ঠিক আছে,
আচ্ছা, এতটুকু খালি মাথায় রাখো, 12টা এটা হলেই হবে, আর অত বেশি তোমাদের আসলে এখানে দেখানো পসিবল হচ্ছে না, এই কারণে ওইটুকু আমি মানে আপাতত তোমাদের কমিট করে দিলাম। তাহলে সিম্পল আর বিসিসি এই দুইটা ভালো মতো বুঝলেই হবে। আমার এই দুটাই লাগবে, আমরা যখন সিরামিক করতে যাব তখন আমাদের এই দুটাই লাগবে। ঠিক আছে, তাহলে আমি পরের টপিকসে যাই। পরের টপিকসে হচ্ছে দুটো ডেফিনেশন। ঠিক আছে, একটা হচ্ছে পলিমরফিজম আর একটা হচ্ছে অ্যালোট্রপি। পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে একটা ক্রিস্টাল বিভিন্ন স্ট্রাকচার যদি শো করে, একই কম্পাউন্ড যদি বিভিন্ন স্ট্রাকচার শো করে তখন তাকে বলা হচ্ছে পলিমরফিক ক্রিস্টাল। একই ক্রিস্টালের যদি একাধিক ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, মানে একটা কম্পাউন্ডের বা একটা মেটালের যদি একাধিক ক্রিস্টাল স্ট্রাকচার থাকে তাহলে সেই স্ট্রাকচার গুলাকে বলে হচ্ছে পলিমরফিজম। কি বলে? একটা যদি অনেকগুলো কি থাকে, ক্রিস্টাল স্ট্রাকচার থাকে, তখন তাকে বলা হচ্ছে পলিমরফিজম। আর যদি এই ক্রিস্টাল স্ট্রাকচার গুলো একটা থেকে আর একটাতে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি, রিভার্স করতে পারি, তখন তাকে বলা হচ্ছে অ্যালোট্রপি। দেখো, the ability of a material to have more than one structure is called polymorphism. এবং এই পলিমরফিজম যারা শো করে তাদের যদি একটা থেকে আরেকটা আমি রিভার্স করতে পারি তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে অ্যালোট্রপি। ডেফিনেশন কি বোঝা গেল? এতটুকুই, ডেফিনেশনের বাইরে তোমাদের আর কিছু দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারলা কি আমার কথা? পলিমরফিজম আর অ্যালোট্রপি কি? জি স্যার। ওকে, একটু সহজ বিষয়। এরপরে আমি আসি যে আমরা যে ক্রিস্টাল স্ট্রাকচার গুলো পড়ছি, ক্রিস্টাল স্ট্রাকচার গুলো আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি। ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমাইনের জন্য আমরা এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক ব্যবহার করে থাকি। কি টেকনিক ব্যবহার করে থাকি? এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক। ঠিক আছে, এখন এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক আবার তিন রকমের ভাবে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে ব্যাক রিফ্লেকশন মেথড। ঠিক আছে, ব্যাক রিফ্লেকশন মেথড, তারপরে হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড, আর আরেকটা হচ্ছে কি মেথড? পাউডার মেথড। আরেকটার নাম হচ্ছে পাউডার মেথড। তো সব থেকে বহুল ব্যবহৃত মেথড হচ্ছে পাউডার মেথড। এই পাউডার মেথডে ব্র্যাগ ল অনুসরণ করে আমরা ক্রিস্টাল স্ট্রাকচারকে ডিটারমাইন করতে পারি। ব্র্যাগ লটা কি? ব্র্যাগ ল হচ্ছে n lambda equal to 2d sin theta, n lambda equal to 2d sin theta। দেখো, এগুলির কিন্তু ডিটেলস আলোচনার দরকার নাই। ঠিক আছে, তোমাদের সিলেবাসে কিন্তু এগুলি নেই, আমি জাস্ট তোমাদেরকে বলছি। ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমিনেশন তোমাদের সিলেবাসে নাই, তারপরও আমি তোমাদেরকে শুধুমাত্র নামগুলা বললাম। তাহলে এক্স রে ডিফ্র্যাকশন মেথডের মাধ্যমে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি। তো এক্স রে ডিফ্র্যাকশন মেথড আবার তিনটা আছে। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে রিফ্লেকশন মেথড, ব্যাক রিফ্লেকশন মেথড, তারপরে আর একটা হচ্ছে রোটেটিং ক্রিস্টাল মেথড, আর একটা হচ্ছে পাউডার মেথড। পাউডার মেথডটা সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং এখানে ব্র্যাগ ল ফলো করা হয় বা ব্র্যাগ ইকুয়েশন ফলো করা হয়। ব্র্যাগ ইকুয়েশনটা কি? n lambda equal to 2d sin theta। এখানে n এর মান হচ্ছে, n মানে হচ্ছে কতগুলো আমরা এক্স রে পাস করাচ্ছি, কতটা এক্স রে আমরা পাস করাচ্ছি। ল্যামডা হচ্ছে ওই এক্স রে ওয়েভ লেন্থ, কত ওয়েভ লেন্থে পাস করাচ্ছি। সাইন থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, মানে থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন হওয়ার পরে কি অ্যাঙ্গেল দিচ্ছে। এবং ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্পেসিং। ডি হচ্ছে আমাদের কি? অ্যাটমিক প্লেনের স্পেসিং, একটা প্লেন থেকে আরেকটা প্লেন কত দূরে আছে বা কি আছে, এটা স্পেসিং। এইটা থেকে আমরা মূলত কি করি? এক্স রে ডিফ্র্যাকশন, মানে এই ডি থেকে আমরা একটা ক্রিস্টাল স্ট্রাকচার বের করি। ঠিক আছে, তো এরপরে আমাদের আছে হচ্ছে ইমপারফেকশন ইন ক্রিস্টাল। ঠিক আছে, ইমপারফেকশন ইন ক্রিস্টালে আমাদের কি কি আছে দেখো। যে আমরা কি জানি, ক্রিস্টাল হচ্ছে দুই রকম, আইডিয়াল ক্রিস্টাল আর রিয়েল ক্রিস্টাল। আইডিয়াল ক্রিস্টাল হচ্ছে যে পারফেক্টলি রেগুলার
মানে অ্যারেঞ্জমেন্ট থাকবে, অ্যাটম গুলা পারফেক্টলি রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে আইডিয়াল ক্রিস্টাল। আর রিয়েল ক্রিস্টাল হচ্ছে যেখানে আমার মাঝে মধ্যে কিছু ইমপারফেকশন থাকবে বা ইরেগুলারিটি থাকবে বা ডিফেক্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের রিয়েল ক্রিস্টাল। তাহলে ডিফেক্ট 3 ধরনের, মানে মেইনলি 4 ধরনের, কিন্তু আমরা আসলে 4 ধরনের মধ্যে 2 ধরনের ডিফেক্ট নিয়ে বেশি কথা বলি। 4 ধরনের ডিফেক্ট কি কি? পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, প্ল্যানার ডিফেক্ট আর হচ্ছে ভলিউম ডিফেক্ট। 4 ধরনের ডিফেক্ট, 4 ধরনের, পয়েন্ট, লাইন, প্ল্যানার আর ভলিউম। প্ল্যানার আর ভলিউম এই দুটা নিয়ে অত কথাবার্তা আমাদের নাই, আমাদের আছে হচ্ছে পয়েন্ট আর হচ্ছে লাইন নিয়ে। তাহলে লাইন ডিফেক্ট, আগে আমরা আসি পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট আবার 4 রকম, একটা হচ্ছে ভ্যাকেন্সি, একটা ইন্টারস্টিশিয়ালস, একটা হচ্ছে ইমপিউরিটিস আর একটা হচ্ছে ইলেকট্রনিক ডিফেক্টস। ইলেকট্রনিক ডিফেক্টস নিয়ে আমাদের অতটা কথাবার্তা নাই, আমাদের প্রথম 2টা নিয়েই কথাবার্তা আছে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ভ্যাকেন্সি। যে আমরা জানি একটা মেটাল যখন কি করে, দেখো আমি ফিগারের মাধ্যমে একটু তোমাদেরকে দেখাই। দেখো এই যে এ ফিগারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে এ ফিগারটা, এই ফিগারে দেখো এই যে লাইনটা আছে, এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর চিন্তা করো, এই লাইন বরাবর আস্তে আস্তে দেখা গেল যে এই লাইন বরাবর একটা ক্রিস্টাল আছে, মানে অ্যাটম আছে, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। কিন্তু এই যে এখানে একটা থাকার কথা ছিল একটা অ্যাটমের, কিন্তু এই অ্যাটমটা নাই। এটা হচ্ছে আমার কি, আমার ভ্যাকেন্সি। এটা হচ্ছে আমার পয়েন্ট ডিফেক্ট, একটা ক্রিস্টাল থাকার কথা ছিল কিন্তু নাই, এটা আমাদের হচ্ছে পয়েন্ট ডিফেক্টস এর ভ্যাকেন্সি। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখো আমাদের এই সি নাম্বারটা, দেখো সি নাম্বার এসে দেখো এখানে অ্যাটম আছে, এইখানে অ্যাটম আছে, হ্যাঁ এই বরাবর অ্যাটম আছে, এই বরাবরও অ্যাটম আছে, কিন্তু এই বরাবর এখানে একটা অ্যাটম আছে, তার এই পাশেও নাই, এই পাশেও নাই। তাহলে এখানে আর একটা অ্যাটম এক্সট্রা ঢুকে গেছে, এইটাকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল পয়েন্ট ডিফেক্ট। ঠিক আছে, কি ডিফেক্ট? ইন্টারস্টিশিয়াল পয়েন্ট ডিফেক্ট। এখন ভ্যাকেন্সিতে যেটা আছে, ঠিক আছে, ভ্যাকেন্সিতে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আছে। ভ্যাকেন্সির একটা ডিফেক্টের নাম, ভ্যাকেন্সির একটা ডিফেক্টের নাম হচ্ছে স্কটকি ডিফেক্ট। একটা ডিফেক্টের নাম কি? স্কটকি ডিফেক্ট। দেখো আমাদের একটা অ্যাটম যদি আমাদের এই ক্রিস্টাল থেকে বের হয়ে, এখান থেকে বের হয়ে তার আশেপাশে কোথাও থেকে থাকে, এই আশেপাশে কোথাও একটা থেকে আছে, মানে আছে, ক্রিস্টালের আশেপাশে আছে, তাহলে এই ধরনের ডিফেক্টকে আমরা বলবো হচ্ছে স্কটকি ডিফেক্ট। মানে আমাদের এখানে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, কিন্তু এই ভ্যাকেন্সির যে অ্যাটমটা সেটা আমরা এই ক্রিস্টালের আশেপাশেই খুঁজে পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্কটকি ডিফেক্ট। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি? আমাদের আমাদের দেখো এই অ্যাটমটা কিন্তু কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের বাইরে কিন্তু কাছাকাছি আছে, এটা হচ্ছে স্কটকি। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি? দেখো এই যে এখানের যে অ্যাটমটা ছিল, সেই অ্যাটমটা এই ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরেই একটা জায়গায় ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে বসে আছে। তাহলে এই ধরনের ডিফেক্টকে আমরা বলি, বা এই ধরনের ভ্যাকেন্সিকে আমরা বলি হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ঠিক আছে, এই এই কথাটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন এই দুইটার মধ্যে যদি আমরা কোনো ইমপিউরিটি ঢুকাই দিই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইমপিউরিটিস পয়েন্ট ডিফেক্ট। মানে যে কোনো একটা পয়েন্টে আমি ইমপিউরিটিস ঢুকাই দিলাম, ধরো এই পয়েন্টে একটা ইমপিউরিটিস দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে আমার হচ্ছে ইমপিউরিটি পয়েন্ট ডিফেক্ট। ইমপিউরিটি পয়েন্ট ডিফেক্ট। ঠিক আছে, এরপরে আমাদের আছে হচ্ছে লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে এজ ডিসলোকেশন, একটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন বা লাইন ডিসলোকেশন যেটাকে আমরা বলি। লাইন ডিসলোকেশন হচ্ছে 2 রকম, একটা হচ্ছে কি এজ ডিসলোকেশন আর আরেকটা হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। ঠিক আছে, লাইন ডিফেক্ট বা লাইন ডিফেক্ট 2 রকম, একটা এজ, একটা স্ক্রু, এটা একটু মাথায় রাখো। তারপরে আমি তোমাদের এটার জন্য রঙিন ছবি দেখাইতে হবে, ওই সাদা কালো ছবি দেখাইলে বুঝতে পারবে না তোমরা।
আচ্ছা, এখন প্রথমে আমি আসি আমাদের লাইন ডিফেক্ট করার জন্য একটা জিনিস আমাদেরকে জানতে হবে প্রথমে, সেটা হচ্ছে বার্গার বা বার্জার ভেক্টর বি। আমি কি বললাম নামটা? বার্গার বা বার্জার, আমরা যেটাই বলি না কেন, বার্জার বা বার্গার ভেক্টর বি। ঠিক আছে, তাহলে বিটা কি? বিটা হচ্ছে লাইন, মানে বার্জার ভেক্টরের ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হচ্ছে যে আমাদের লাইন ডিফেক্টের হচ্ছে মান এবং দিক যে ভেক্টরের মাধ্যমে আমরা কি করি, ডিফাইন করি, তাকে আমরা বলি হচ্ছে বার্গার ভেক্টর বা বার্জার ভেক্টর। লাইন ডিফেক্টের মান এবং দিক। তাহলে বার্জার ভেক্টর কি নির্দেশ করে? আমাদের যে কোনো লাইন ডিফেক্টের মান এবং দিক নির্দেশ করে। সেটা এজ ডিসলোকেশনও হতে পারে, স্ক্রু ডিসলোকেশনও হতে পারে। ঠিক আছে, তাহলে লাইনার ডিফেক্ট বা লাইন ডিফেক্ট কয় রকম আছে? দুই রকম, একটা এজ ডিসলোকেশন, একটা স্ক্রু ডিসলোকেশন। এখন এজ ডিসলোকেশন আর স্ক্রু ডিসলোকেশনের মান এবং দিক যেটা দ্বারা আমরা ডিটারমাইন করি সেটাকে বলা হচ্ছে বার্গার বা বার্জার ভেক্টর। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে আমাদের কি ডিসলোকেশন, এজ ডিসলোকেশন আর স্ক্রু ডিসলোকেশন নিয়ে একটু আমরা কথাবার্তা কিছুটা বলি। এজ ডিসলোকেশনের একটা সুন্দর ছবি আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, এদিকে নয়, এটা তো এজ ডিসলোকেশন না, এটা স্ক্রু ডিসলোকেশন। আচ্ছা, এখানে দেখো একটা এজ ডিসলোকেশন দেখানো হয়েছে। ঠিক আছে, এজ ডিসলোকেশন কিভাবে দেখানো হয়েছে? দেখো লাইন ডিফেক্ট, আমি বলছি কিন্তু লাইন ডিফেক্ট। তাহলে কি হয়েছে দেখো, আমাদের এই যে এই পাশে দেখো এই লাইনটা ফুলফিল আছে, এই লাইনটাও ফুলফিল আছে, এই লাইনটাও ফুলফিল আছে, এই পাশের লাইনগুলোও ফুলফিল আছে একদম নিচ পর্যন্ত। কিন্তু এই যে এই লাইনটা দেখো এই পর্যন্ত, এই পর্যন্ত এসে এ সমাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এর নিচে আর কোনো অ্যাটম নাই। তাহলে এই যে নিচের যে অ্যাটমটুকু নাই, এটা হচ্ছে আমার লাইন ডিফেক্ট আসলো, এটা হচ্ছে আমার লাইন ডিফেক্ট। ঠিক আছে, লাইন ডিফেক্টের কারণে দেখো যেটা হয়েছে আমার, এই যে এজটা দেখো এইটা কি হয়েছে, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে হুট করে এসে এই যে চেপে গেছে, ভিতরের দিকে ঢুকে গেছে। কারণ এই লাইন ডিফেক্টটা ঠিক করার জন্য, কারণ আমরা জানি একটা ক্রিস্টালের মধ্যে প্রত্যেকটা অ্যাটম নির্দিষ্ট দূরত্বই থাকবে। তাহলে এখান থেকে এটার যা দূরত্ব, এখান থেকে এটারও তাই দূরত্ব হওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু আমার লাইনটা ডিফেক্ট হয়ে গেছে, এই পাশে লাইন নাই, এই কারণে এই যে এই ডান পাশের অ্যাটমটা এবং বাম পাশের অ্যাটমটা দুই দিক থেকে চাপ দিয়ে কি করেছে, আমার এই পুরো স্ট্রাকচারটাকে কিছুটা বাঁকা করে দিয়েছে। এটা কিন্তু পুরো স্ট্রাকচার সামনে পেছনে একদম সব সমানভাবে বাঁকা করে দিয়েছে। এইটাকে আমরা বলছি হচ্ছে এজ ডিসলোকেশন। একটা এজ কি হয়েছে, বাঁকা হয়ে যাচ্ছে, পুরো এজটা একটা এজ নাই হয়ে যাচ্ছে, এখান থেকে একটা লাইন সরে যাওয়ার ফলে একটা এজ পুরোটা বাঁকা হয়ে গেছে। এটাকে আমরা বলছি হচ্ছে এজ ডিসলোকেশন। এরপর আমাদের আসছে স্ক্রু ডিসলোকেশন। স্ক্রু ডিসলোকেশনে যেটা আছে, ওই রকম একটা লাইন যখন হারায় যাচ্ছে, স্ক্রু ডিসলোকেশনে দেখো একটা লাইন যখন আমাদের হারিয়ে গেছে, তখন ওখানে ছিল নিচের পুরো অংশটা কি হয়েছিল, ঘুরে গেছিল, নিচের পুরো অংশটা চেপে গেছিল। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে দেখো, স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে যখন আমাদের এখানে এই যে ডিসলোকেশনটা দেখাচ্ছে দেখো এখানে হয়েছে, যার ফলে আমার কি হয়েছে যে আমার এই পাশের অংশটা ঠিকই আছে, শুধু এই পাশের অংশটাতে পরিবর্তন হয়েছে, এখানে কিছুটা ভিতরে ঢুকে গেছে, এইখানে কিছুটা বাইরের দিকে বের হয়ে গেছে। কিন্তু এদের ডিস্টেন্স কিন্তু সেম, এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স কিন্তু সেম আছে, এটা চেপে যায় নাই।
আবার আমি যদি বলি এই যে এই ডি পয়েন্ট থেকে এই সি পয়েন্টের ডিস্টেন্সও কিন্তু সেমই আছে, কিন্তু আমাদের এজ ডিসলোকেশনে কি হচ্ছিল সেটা কিন্তু সেম থাকছিল না। আমি যদি এখানে এ ধরি, এটা বি ধরি, এটা সি আর এটা ডি ধরি, তাহলে এ বি সমান কিন্তু সিডি হয় না। কিন্তু এই যে স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে দেখো, আমি যদি এটা এ, এটা বি, আবার এইটা এই যে সিডি ধরা আছে, এবং আমি যদি এখানে ই আর এফ ধরি নিচে, তাহলে এই এ বি সমান কিন্তু সিডি সমান ইএফ, এগুলি সব কিন্তু সমান হবে। শুধুমাত্র এইটা মোচড় দিয়ে ভিতরে ঢুকে গেছে জন্য এই পাশে বের হয়ে গেছে। এটা একটা স্ক্রুর মতো হয়ে গেছে। নিচের ফিগারটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো এখানে যেটা হয় যে এই ফিগারে এখানে যে এই অংশটা যে মোচড় দিয়ে ঘুরে গেছে আর এটা যে বের হয়ে গেছে এখানে, সেটা এই যে এখানে দেখানো হচ্ছে। দেখো যে এই যে ডিসলোকেশনের কারণে, এখানে ডিসলোকেশনের কারণে এটা এই যে মোচড় দিয়ে ঘুরে প্রত্যেকটা লাইন একটু একটু করে সরে গেছে, সরে যে এই যে এই পাশে বের হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি এ, এখানে এ আর বি এর ডিস্টেন্সের কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তাহলে এখানে সি আর ডি এর ডিস্টেন্স আর এ আর বি এর ডিস্টেন্স কিন্তু সেম। কিন্তু আমি যদি এই যে এখানে দেখো চিন্তা করি যে এখান থেকে এখানে এসছে, তারপরে এখানে গেছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, তাহলে এটা হচ্ছে একটা স্ক্রুর মতো মনে হয়, এটাকে একটা স্ক্রুর মতো মনে হয়। এই কারণে এটার নাম হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেল? জি স্যার। আর একটু পড়লে তোমরা আমাকে বুঝতে পারবা, এটা পড়লে বুঝতে পারবা, সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে আমাদের মোটামুটি ক্রিস্টাল জিওমেট্রি শেষ। এরপরেও যদি তোমাদের পড়তে যে কোনো সমস্যা হয় আমাকে তোমরা বলবা, আমি আরো ভালো মতো ব্যাখ্যা করার আর কি চেষ্টা করব ইনশাল্লাহ, আমার যতটুকু আর কি সামর্থ্য, আমার যতটুকু জ্ঞান বা ধারণা বা পড়াশোনা সেটা দিয়ে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের লাস্ট বাকি আছে, সেটা হচ্ছে যে সিরামিক ম্যাটেরিয়ালস। প্রপার্টিজ অফ সিরামিক ম্যাটেরিয়ালস। তো হ্যাঁ বলো। স্যার ওই যে না স্যার, স্যার এর আগে স্যার ওই যে মানে ইমপারফেকশনের আগে স্যার যে ক্রিস্টালোগ্রাফি চ্যাপ্টারে স্যার ওইখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম দেখলাম স্যার। আর স্যার গতবারের কোয়েশ্চেনেও স্যার অনেক ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দিয়ে স্যার কোয়েশ্চেন আসে, তো স্যার আমাদেরকে ওইগুলো পড়তে হবে? দরকার নাই, আমি তো পড়াই নাই। জি স্যার। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্ম, ডেরিভেশন, ক্রিস্টাল স্ট্রাকচার থেকে দিয়েছে, কি ধরনের দিয়েছে তোমাদের কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে। ঠিক আছে, তো এখানে তোমাদের সিলেবাসে কিন্তু ওই জিনিসগুলো নাই, বুঝছো? ক্রিস্টাল সিমেট্রি আছে, টাইপস অফ সলিড আছে, ল্যাটিস এনার্জি, ক্রিস্টাল সিস্টেম, তোমাদের ওই জিনিসগুলো কিন্তু এখানে নাই। এই কারণে কিন্তু আমি ওগুলি তোমাদেরকে পড়াই নাই। এপিএফ মানে যেগুলি আসে, দেখো এর পরের যেগুলি আসে সেগুলি মানে আমরা যখন পড়েছি মানে আমরা যখন অনার্সে পড়েছি তখন আমাদের থার্ড ইয়ারে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ছিল, তোমাদের যে ক্রিস্টাল স্ট্রাকচার এগুলি আছে এগুলি ছিল। এরপরে এই যে আমি তোমাদেরকে যতটুকু পড়ালাম এতটুকুই না, সিমেট্রি নিয়ে অনেক কথা আছে। আমি তো সিমেট্রি তোমাদেরকে অল্প একটু পড়ালাম, সিমেট্রি মানে নিয়ে অনেক কথা আছে যেগুলি আমরা মাস্টার্সে যেয়ে পড়েছি। ঠিক আছে, আমরা যেগুলি মাস্টার্সে যে পড়েছি আমাদের থার্ড ইয়ারে এগুলি আর পড়ানো হয়নি, কারণ ওগুলি আর একটু বেশি। তারপরে হচ্ছে যে তোমার কি এক্স-রে ডিফ্র্যাকশনের মাধ্যমে কিভাবে আমরা ব্যাক ল ব্যবহার করে তোমাদের ক্রিস্টাল স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি, এগুলিও তোমাদের সিলেবাসে নাই, এগুলিও আমরা মাস্টার্সে যে পড়েছি। এই কারণে আমি আর তোমাদেরকে এখানে দেখাইনি, যেহেতু তোমাদের সিলেবাসে নাই। বুঝতে পারছো কথা আবির? জি স্যার। এখন গতবার হয়তোবা যিনি
পড়িয়েছিলেন তিনি হয়তো বা সিলেবাসটা ওইভাবে দেখে নাই বা ইয়া করে নাই, বা তিনি মনে করছে এগুলি যে এগুলি পড়ায় দেওয়া ভালো হবে, ঠিক আছে। সো ওগুলি হয়তো বা উনি পড়িয়েছেন। সো আমি তোমাদের সিলেবাস দেখে পড়ানোর চেষ্টা করছি, তো এই কারণে আমি ওই অংশটা, যেহেতু তোমাদের সিলেবাসে নেই, এই কারণে আমি ওই অংশটা বাদ দিচ্ছি। বুঝতে পারলা কথাটা? জি স্যার। ওকে। এরপরে আমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সিরামিক্স ম্যাটেরিয়াল। হ্যাঁ, স্যার থাক। সিরামিকটা বুঝি নাই কি বলো, কিন্তু তোমাদের আজকে কোর্স আর তো না। শেষ করতে হবে, কারণ হচ্ছে যে তোমাদের পরশু দিন থেকে আবার সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে। তো একদিন তো অ্যাটলিস্ট তোমাদেরকে রেস্ট দেওয়া দরকার। স্যার আজকের করার মাথায় ঢুকবে একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে, আজকে অনেকগুলো টপিক ছিল তো। আজকে কিন্তু খুব বেশি টপিক ছিল না। আজকে তোমাদের ফার্স্টে প্লেনটা নিয়ে অনেকক্ষণ আমি কথা বলেছি, এই কারণে বেশি মনে হচ্ছে। আজকে সিমিট্রি ছিল আর এই যে ইমপারফেকশন ছিল, ঠিক আছে। সিমিট্রি আর ইমপারফেকশনই তো পড়িয়েছি আজকে, তার মধ্যে দুইটা জাস্ট ডেফিনেশন আমি পড়াইছি। হ্যাঁ, আর সিমেট্রির ওই জায়গায় কোঅর্ডিনেশন নাম্বারটা পড়িয়েছি, কারণ কোঅর্ডিনেশন নাম্বারটা আমার সিরামিক্স এর জন্য অবশ্যই লাগবে। সিরামিক্স এর ক্রিস্টাল স্ট্রাকচার পড়ানোর জন্য কোঅর্ডিনেশন নাম্বারটা লাগবে। এখন দেখো আমি তোমাদের বলি, আজকে যদি আমি তোমাদেরকে সিরামিকটা না দেখাই, তাহলে তোমাদের তো সিলেবাস আমি শেষ করতে পারবো না, তাই না? বলো, তোমরাই বলো, এখন বলো তোমরা কি করবা? স্যার আরো তো কোর্স বাকি আছে স্যার। কালকে কালকে করে ভালো হবে স্যার, আজকে আর মাথায় ঢুকতেছে না। স্যার কালকে জি না হয় স্যার। সকালের দিকে তোমাদের একটা সব ক্লাস নিয়ে কমপ্লিট শেষ হয়ে করে যায় দিন। নাই? ফার্স্ট না। সেমিস্টার? না স্যার, দুই বাকি আছে স্যার। হ্যাঁ, দুইটা বাকি স্যার। কোন কোন কোর্স? স্যার হ্যাজার্ডাস ওয়েস্টের স্যার দুইটা চ্যাপ্টার বাকি আছে, আর স্যার হচ্ছে গিয়ে ফুয়েলের সম্ভবত কিছু অংশ বাকি আছে। হ্যাজার্ডাস কোয়েস্ট কে নিচ্ছে? স্যার এটা ফারজানা ম্যাম নিচ্ছেন। ফারজানা ম্যাডাম নিচ্ছে, ওটা দুইটা চ্যাপ্টার বাকি আছে। জি স্যার। আর কিসের? আর স্যার ফুয়েলের সম্ভবত স্যার বলছিলেন একটা বা দুইটা ক্লাস দিবেন, কিন্তু এরপর স্যারের হয়তো মনে নেই স্যার, জানি না ওইটা আর কি ক্লাস হবে কিনা। আর ওইটার কি সব চ্যাপ্টার হয়ে গেছে পড়ানো? স্যার ওইটা বুঝতেছি না স্যার, কয়টা চ্যাপ্টার হয়েছে আর কয়টা চ্যাপ্টার হয় নাই। কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কালকে একটা ক্লাস নিয়ে ওটা নইলে শেষ করে দিলাম, ওটা বিষয় না। কিন্তু আমি তাহলে সিরামিক্স নিয়ে প্রাথমিক কিছু কথা বলি, আমি বেশি তোমাদের জটিলে যাব না। তাহলে আমার সিরামিক স্ট্রাকচার আমার যদিও পড়াইতে খুব বেশি হলে মনে হয় 30 থেকে 35 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আর তোমরা যেহেতু পড়তে চাচ্ছ না, আমি তোমাদের জোর করব না, কারণ এতে তোমাদের লাভের চেয়ে মানে ক্ষতি বেশি হবে হয়তো বা। তো যাই হোক, আমি খুব বেশি তোমাদেরকে ডিস্টার্ব করব না, আমি কিছু কথাবার্তা বলি, বলে আমি তোমাদেরকে শেষ করে দিচ্ছি। মানে আমি সিরামিক্স নিয়ে তাহলে কালকে একটা ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের আমরা ক্রিস্টাল জিওমেট্রি যে জিনিসগুলো পড়লাম, সেটা যখন তোমরা প্র্যাকটিস করবা তখন মনে করবা যে এর মানে ম্যাথে, মানে এটা কিছুটা ম্যাথের মতো, ঠিক আছে, যে বুঝতে পারলে খুবই সহজ, কিন্তু যদি না বুঝো তাহলে খুবই কঠিন, এবং এমন কঠিন যে তোমরা মিলাইতে পারবা না, এটাই হচ্ছে কথা। আমি যেরকম বলি যে আমাদের যখন স্যাররা ক্লাস নিয়েছেন, হ্যাঁ, তো মানে খুবই সমস্যা হয়েছে আমার নিজের, ঠিক আছে। আমি প্রত্যেকটা ক্লাস এটা মনোযোগ দিয়ে করেছি, পরে আমি বাসায় দেখার চেষ্টা করেছি আস্তে আস্তে, তারপরে আমি আবার স্যারের সাথে ডিসকাস করেছি, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমার যখন প্রবলেম হচ্ছিল, আমি কিছু প্রবলেম নিয়ে স্যারের সাথে কথা বলেছি, তারপরে
আমার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন মোটামুটি প্লেন নিয়ে আমার আর কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, আমি জাস্ট ইনিশিয়াল কয়েকটা কথা বলে তোমাদের ছেড়ে দিচ্ছি। ইনিশিয়াল কথা বলতে যে সিরামিক কাকে বলে তোমরা কি কেউ জানো? কেউ কি আমাকে ডেফিনেশনটা বলতে পারবা? আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে শোনো, আমি তোমাদেরকে দেখবা, তোমাদের যদি কারো কাছে সিলেবাস থাকে, সিলেবাসে ইলেকট্রোম্যাগনেটিক এন্ড মেকানিক্যাল প্রপার্টিজ আছে। আমি এই অংশটা তোমাদেরকে মানে এই অংশটা নিয়ে তোমাদেরকে কিছুই বলবো না। এই অংশটা তোমরা এই যে ওপি খান্নার বই থেকে পড়ে নিবা। কারণ এই যে ওপি খান্নার যে সিরামিক ম্যাটেরিয়াল 16 নাম্বার চ্যাপ্টার আছে, এখানে খুব সুন্দরভাবে প্রপার্টিজটা বলা আছে। এই প্রপার্টিজ গুলো তোমরা পড়ে নিবা, কারণ এখানে বোঝানোর মতো কিছু নাই। ঠিক আছে, ওই প্রপার্টিজ এর মধ্যে এগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝানোর মতো মানে সেরকম কোনো কিছুই নাই। আমি তোমাদেরকে একটু দেখে দিই। এই যে এখানে দেখো মেকানিক্যাল প্রপার্টিজ আছে। ঠিক আছে, 16.16 এর মধ্যে মেকানিক্যাল প্রপার্টিজ আছে, আর এই যে এই পাশে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ আছে। তোমাদের এই দুইটাই মানে আছে, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টি। তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ বলেছে। তো ইলেকট্রোম্যাগনেটিক যেহেতু বলেছে, আমরা ওই ইলেকট্রিক্যাল প্রপার্টি আর ম্যাগনেটিক প্রপার্টি মোটামুটি সেম। তো এই দুইটা জাস্ট তোমরা পড়ে নিলেই হবে, শুধু পয়েন্ট গুলা পড়বা তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নাই। আমি সিরামিক্স এর প্রপার্টিজ এর কথা বলছি কিন্তু। তো এইটুকু হচ্ছে তোমরা একটু পড়ে নিবা, আর বাকি যেগুলি আছে সেগুলি বোঝার আছে। সিরামিক ক্রিস্টাল স্ট্রাকচার আর প্রসেসিং অফ সিরামিক, এই দুইটা টপিকস তোমাদেরকে বুঝতে হবে। সিরামিক ফেস, সিরামিক ক্রিস্টাল স্ট্রাকচার আর হচ্ছে প্রসেসিং, এই তিনটা টপিকস তোমাদেরকে বুঝতে হবে। সো ওই তিনটা আমি তোমাদেরকে মানে দেখায় দিব। বাকি এই প্রপার্টিজ গুলা মেকানিক্যাল আর হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, এটা তোমরা পড়ে নিবা। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এবার জাস্ট আমাকে তোমরা বলো সিরামিক কি? সিরামিক তোমরা সবাই দেখেছো তাই না? সবাই দেখেছো, কোনো সন্দেহ নাই। এই কেউ সিরামিক দেখোনি এরকম কেউ আছো এখানে? কেউ নাই, তার মানে সবাই সিরামিক দেখছো তাই না? এই কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। সিরামিক দেখেছো, তাহলে এই সিরামিকটা আসলে কি? এটার ডেফিনেশনে আমরা কি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং কি পড়বো? ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ আমরা কি কি পড়বো, যে সিরামিকটা আসলে কি? দেখো, সিরামিক আর কোনো কিছুই না, আমাদের হচ্ছে সিরামিক হচ্ছে একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের ভিতরে মেটালের সাথে নন মেটালের কি থাকবে? বন্ড থাকবে। মেটালের সাথে নন মেটালের বন্ড থাকবে, যেটা হচ্ছে আয়নিক বন্ড। অথবা আমাদের আয়নিক বন্ডের কাছাকাছি কোনো বন্ড থাকবে যেখানে কিছু কোভালেন্ট ক্যারেক্টার থাকে। কি থাকে? কোভালেন্ট ক্যারেক্টার। আরেকটা ভাষায় সিরামিক হচ্ছে আমাদের মেটালিক এবং নন মেটালিকের আয়নিক বন্ডের মাধ্যমে গঠিত কোনো কম্পাউন্ড, যেটাকে আমরা বার্ন করে বা আগুনে পুড়িয়ে তৈরি করি। হাই টেম্পারেচারে বার্ন করে বা আগুনে পুড়িয়ে আমরা তৈরি করি, এটাকে বলা হচ্ছে সিরামিক। ঠিক আছে, সিরামিকের ডেফিনেশনটা তাহলে কি হচ্ছে, যে এমন একটা কম্পাউন্ড যেটা হচ্ছে আমার মেটাল এবং নন মেটালের মধ্যে আয়নিক বন্ড তৈরির মাধ্যমে হয়, এবং যেটাকে পুড়িয়ে আমরা তৈরি করি। আমাদের কিভাবে তৈরি করতে হবে? পুড়ায় তৈরি করতে হবে। যদি আমরা পুড়িয়ে এটাকে তৈরি না করি, তাহলে আমরা এটাকে
আমাদের ডেফিনেশনের ভাষায় আমরা সিরামিক বলতে পারি না। যেমন মেটাল এবং নন মেটালের বন্ড আছে কোথায়? আমাদের সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মেটাল এবং নন মেটালের বন্ড আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে কি আমরা সিরামিক বলবো? না স্যার। কেন সিরামিক বলতে পারবো না? স্যার কারণ ওটা তো বার্ন করে তৈরি করা হচ্ছে না, হিট এটা রেজিস্ট্যান্ট আমরা না। বার্ন করে এর প্রপার্টিজ ডেভেলপ করি না। জি স্যার। কিন্তু সিরামিকের প্রথম ডেফিনেশন অনুযায়ী সেটা কিন্তু কি সিরামিকের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে যায়, যে মেটাল এবং নন মেটালের হচ্ছে আয়নিক বন্ডের মাধ্যমে গঠিত কম্পাউন্ড যার মধ্যে কিছুটা কোভালেন্ট ক্যারেক্টার থাকে। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিছুটা কোভালেন্ট ক্যারেক্টার থাকে, কারণ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোনো কিছুই 100% আয়নিক বন্ড দ্বারা গঠিত হয় না, আবার কোনো কিছুই 100% কোভালেন্ট বন্ড দ্বারা গঠিত হয় না। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্যার তাহলে সিরামিকের মধ্যে কি হচ্ছে বেশি পরিমাণে আয়নিক বন্ড থাকে, আর যদি মিক্স থাকে তাহলে হচ্ছে কম পরিমাণে কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে? আমি তোমার কোশ্চিনটা বুঝতে পারি না, আরেকবার একটু বলো। স্যার এইখানে যেটা বলেছে যে হচ্ছে সিরামিক ম্যাটেরিয়াল মূলত হচ্ছে টোটালি হয় আয়নিক দিয়ে তৈরি হয় পুরাপুরি, না হলে হচ্ছে কিছু ক্ষেত্রে সামান্য কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে। দেখো এখানকার সংজ্ঞাটা হচ্ছে আইদার টোটালি আয়নিক জি or স্যার। predominantly ionic but having some covalent character। মানে এটা যদি টোটালি আয়নিকও হয় কিন্তু তার মধ্যেও কিছুটা কোভালেন্ট ক্যারেক্টার থাকবে। যেমন সোডিয়াম ক্লোরাইড টোটালি আয়নিক বন্ড দ্বারা গঠিত একটা কম্পাউন্ড, কিন্তু তারপরও এর মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার আছে। এটা কি তোমরা জানো? স্যার হাইড্রোজেন বন্ডটাকে হিসাব করলে তো তাই আচ্ছা, হয়। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তো হাইড্রোজেন বন্ড নাই। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে না। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোশ্চিন করি, ঠিক আছে? একদম মানে জেনারেল কোশ্চিন। সেটা হচ্ছে যে এটা কি তোমরা জানো যে কোন ছেলে 100% ছেলের বৈশিষ্ট্য ধারণ করে না, আবার কোন মেয়ে 100% মেয়ের বৈশিষ্ট্য ধারণ করে না? এটা কি তোমরা জানো? জি স্যার। এটা তোমরা জানো তাই না? আমি একদম প্র্যাকটিক্যালি বলছি কিন্তু। যেমন আমি একজন ছেলে, যদি আমার ডিএনএ কে আমি অ্যানালাইসিস করতে যাই, তাহলে দেখা যাবে যে আমার মধ্যে হয়তোবা 80 বা 90% সেলের ক্যারেক্টার আছে বা ডিএনএ আছে, 10% বা 20% বা 30% কি থাকতে পারে, আমার মেয়েদের ডিএনএ বা মেয়েদের স্ট্রাকচার থাকতে পারে। আবার একটা মেয়েকে যদি আমি ডিএনএ অ্যানালাইসিস করি তাহলে ঠিক এভাবেই পাবো, কারণ আমরা কি জানি, আমাদের বাবা মা ছেলে মেয়ে এই দুজন থেকে আমরা তৈরি হয়েছি। সো আমাদের আমাদের ক্যারেক্টারের মধ্যেও তাদের কিছুটা ক্যারেক্টার কিন্তু থেকে যাবে, যেটাকে আমরা বলি জিনগত বৈশিষ্ট্য। ঠিক আছে? যেটা আদিকাল থেকে এ পর্যন্ত চলে আসতেছে, এবং কি এটা আমাদের পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে, শেষ হওয়ার আগ পর্যন্ত আর কি থাকবে। যখন এই জিনিসটা না হয়, যে যখন কেউ যদি মানে কারো যদি এরকম হয় যে আমাদের 50-50 হয়ে গেছে, তখনই কিন্তু আমরা কি জানি, আমাদের ওই যে তৃতীয় লিঙ্গের যে কথাটা বলা আছে, হ্যাঁ, সে তৃতীয় লিঙ্গের কিন্তু আবির্ভাব ঘটে। তো এরকম যে আমরা যাদেরকে টোটালি আয়নিক বলি তারা কিন্তু টোটালি আয়নিক না। দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ড আছে দেখা যাচ্ছে 90%, কিন্তু এর মধ্যেও কিন্তু 10% কোভালেন্ট ক্যারেক্টার আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা জিনিস কোনো কিছুই মোটামুটি 100% আমরা আর কি মানে বলতে পারি না, কোনো কিছুই আমরা 100% বলতে পারি
না, এখানে আমাদের কথা। তো এইখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই যে যে সাম কোভালেন্ট ক্যারেক্টার থাকবে, এই কোভালেন্টটা নর্মালি 100% আয়নিক আমরা যাদেরকে বলি, সে 100% আয়নিক বন্ডের তুলনায় কিছুটা বেশি থাকবে কোভাল ক্যারেক্টার। মানে দেখা যাচ্ছে যে 70% আয়নিক ক্যারেক্টার হবে আর 30% কোভালেন্ট ক্যারেক্টার হবে আমাদের। সেইগুলোকে যখন আমরা কি বার্ন করব তাদেরকে আমরা বলবো হচ্ছে সিরামিক। ঠিক আছে, এরপরে আমাদের সিরামিক স্ট্রাকচার আছে, এগুলি নিয়ে তাহলে আমরা কালকে কথা বলবো। ঠিক আছে, তাহলে আগামী কালকে বিকাল 3টার সময়, 3:30টায় না 3টার সময় আমি আবার তোমাদের ক্লাস নিব। ঠিক আছে, নিয়ে আমি তোমাদের সিরামিকের চ্যাপ্টারটাও শেষ করে দেবো। কিন্তু এখানে একটা কথা আছে, আমি আগেই বলে দিলাম, তোমাদের যে প্রপার্টিজ এর যে পার্টটুকু আছে সেটা ওপি খান্নার বই থেকে তোমরা একটু নিজেরা পড়ে নিবা। বাকি স্ট্রাকচারের যে পার্টটুকু আছে এবং তোমার ফেস বা প্রসেসিং এর যেটা আছে সেটা আমি কালকে ইনশাল্লাহ তোমাদেরকে দেখায় দিব। সিরামিকের মেইনলি 3 ধরনের স্ট্রাকচার আছে, আর ফেস ডায়াগ্রাম আমি পড়াবো তোমাদের একটা। হ্যাঁ, সিরামিক ফেস ডায়াগ্রাম আমি পড়াবো তোমাদের একটা, তারপরে হচ্ছে একটা না 2টা পড়াবো, আর হচ্ছে তোমাদের প্রসেসিংটা আমি পড়াবো। এই 3টা জিনিস আমি কালকে তোমাদের ইনশাল্লাহ পড়ায় দেব। আর তোমাদের এখানে যে প্রপার্টিজ 2টা আছে, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক, এই 2টা তোমরা মানে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, এই 2টা তোমরা ওপি খান্নার বই থেকে একটু পড়ে নিবা। ঠিক আছে, সবাইকে লিখেছো রোল নাম্বার? জি স্যার। আচ্ছা শোনো, আমি তোমাদের কাছে আসলে কিছুটা মানে দুঃখিত, কারণ আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থতার জন্য তোমাদের আগে আমি ক্লাস নিতে পারি নাই। এই কারণে হয়তোবা এখন তোমাদেরকে একটু প্রেসার দিয়ে আমি শেষ করার চেষ্টা করছি। এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আমার কিছুটা মানে শারীরিক অসুস্থতা, আমি এখনো অসুস্থ। ঠিক আছে, আমি হয়তোবা তোমাদের বলেওছি যে আমার এটা সুস্থ হতে একটু লং টাইম লাগবে, হয়তোবা 2-3 মাস বা বছরও লেগে যেতে পারে। সো এই কারণে গত 2 মাস আমি খুবই অসুস্থ ছিলাম জন্য আমি তোমাদের ক্লাসগুলো নিতে পারি নাই। তো এখন এসে আমি একটু তোমাদেরকে প্রেসার দিয়ে আমি ক্লাসগুলো নিয়ে শেষ করছি। এই কারণে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে যে আমি তোমাদেরকে একটু প্রেসার দিচ্ছি। না স্যার, সমস্যা নেই স্যার। ঠিক আছে স্যার আমাদের এমনিও তো এখন কোনো ক্লাস নাই। জি স্যার। পড়াচ্ছেন বলে পড়াগুলো হচ্ছে না, কন্টিনিউয়াস ক্লাস নেয় না, নাহলে একদিন ক্লাস থাকলে আমরা পড়ি না। আশা করি তোমরা কি এটাকে একটু মানে নেগলেক্ট করবা। ঠিক আছে, আচ্ছা স্যার এইটাই আমাদের জন্য ভালো হচ্ছে স্যার, নাহলে তো জি বসে স্যার। থাকতাম। প্রেশার না আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ তাহলে আগামী কালকে তোমাদের আমি সিরামিক্স এর বাকি 3টা টপিকস পড়িয়ে শেষ করে দিব। তোমাদের রোল নাম্বার গুলো তোমরা হয়তো লিখেছো, তো আগামী কালকেও কিন্তু 3টার সময় ক্লাস নিব। ঠিক আছে, আগামী কালকেও 3টায় নিব।